অঞ্জলি দেবী তার স্বামী অজয় বাবু, দুই মেয়ে বাবলি কবিতা এবং এক ছেলে টিঙ্কুকে নিয়ে শহরে বাস করে। অঞ্জলি দেবী তার বড় মেয়ে বাবলিকে খুবই ভালোবাসতো ঠিকই, কিন্তু তার পছন্দ মতো খাবার রান্না করতে গেলেই অঞ্জলি দেবীর প্রচন্ড পরিমাণে রাগ হতো, কারণ বাবলি শুধু একটাই খাবার খেতে পছন্দ করত, আর যেটা অঞ্জলি দেবীকে প্রত্যেকদিন বানাতে হতো। দূর, প্রত্যেকদিন এই পেটাই পরোটা বানাতে ভালো লাগে? পেটাই পরোটা বানাতে গেলে তো এখন অনেক কিছুই দরকার, আর তাছাড়া এখন তো ময়দাও মেখে রাখা হয়নি, নরমও হবে না। দূর, এখন যদি ময়দা মাখি তাহলে তো নরমও হবে না। প্রত্যেকদিন এই পেটাই পরোটা বানাতে আমার আর ভালো লাগে না। এই বলে অঞ্জলি দেবী শুধুমাত্র চা এবং পকোড়া বানিয়ে ফেলে, আর সকালবেলা সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জলখাবার খেতে বসে। তখন সকলে চা পকোড়া খেয়ে যে যার মতো কাজে চলে যায়, কিন্তু বাবলি তখনও খাবার টেবিলেই বসে থাকে। মা, তুমি আমাকে এভাবে কতক্ষণ ধরে বসিয়ে রাখবে বলো তো? আমাকে এবার আমার খাবারটা দেবে তো? তুমি তো সবার পছন্দের খাবার বানিয়ে ফেললে, কিন্তু আমার খাবারটা কোথায় গেল? আরে, আমি কারোর পছন্দ মতো খাবার বানাইনি, আমি শুধুমাত্র আজকেই চা আর পকোড়াই বানিয়েছি। আজকে খেয়ে নে। প্রত্যেকদিন তোর জন্য আমি পেটাই পরোটা বানাতে পারবো না, আর তুই তো জানিস পেটাই পরোটা বানাতে গেলে কত সময়ের দরকার, আর এখন তো আমার হাতে অনেক কাজ আছে, তাছাড়া বাড়িতে বেশি ময়দাও নেই। আমি জানতাম তুমি এটাই বলবে, কারণ আমার বেলায় কিছু রান্না করতে গেলে তোমার সব বাহানার কথা মনে পড়ে, বাড়িতে এই নেই ওই নেই। আচ্ছা মা, পেটাই পরোটা বানাতে গেলে তোমার সমস্যা কোথায় হয় বলো তো? আরে বাবা, আমার কোনো সমস্যা নেই রে, আমি তো তোকে প্রত্যেক দিনই করে দিচ্ছি, আর একদিন যদি আমি তোকে পেটাই পরোটা না করে দিই তাহলে তোর কাছে এরকম ভাবে কথা শুনতে হবে? দেখ বাবলি, প্রত্যেক দিন কিন্তু পেটাই পরোটা খাওয়াও ভালো নয়, কারণ পেটাই পরোটা ময়দা দিয়ে তৈরি হয়, আর কত তেল লাগে বলতো। আর তাছাড়া শুধু পেটাই পরোটা বানালেই তো চলবে না, পেটাই পরোটার সঙ্গে তরকারি তো চাই, চিকেন কিংবা ঘুগনি। আচ্ছা, আমি এতক্ষণে বুঝতে পারলাম পেটাই পরোটা বানাতে গেলে তোমার সমস্যা নেই, কিন্তু চিকেন কিংবা ঘুগনি বানাতে গেলেই তোমার সমস্যা, তাই তো? চিকেনের দাম তো অনেক বেশি, তাই তুমি চিকেন কিনে আনবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। আর ঘুগনি বানানোর জন্য মটর হয়তো বাড়িতে নেই। ঠিক আছে, তুমি তোমার চা পকোড়া খাও, আমি খাবো না, আমি কলেজে গেলাম। এই বলে বাবলি তার মায়ের উপর রাগ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর এর ফলে অঞ্জলি দেবীর মন খারাপ হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। অঞ্জলি দেবী মাঝে মধ্যেই তার বড় মেয়েকে নিয়ে প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করত, কারণ সকাল দুপুর রাত সে সবসময় পেটাই পরোটা খেতে চাইতো। 3 বেলায় বাবলিকে তার মা পেটাই পরোটা বানিয়ে দিতে বাধ্য হতো। এমনই একদিন রাত্রিবেলা। দূর, প্রত্যেকদিন পেটাই পরোটা বানাতে আমার আর ভালো লাগে না, একদিন হলে হতো, কিন্তু আমাকে তো প্রত্যেকদিন 3 বেলা করে পেটাই পরোটা বানাতে হয়। আর আমার বড় মেয়েটাও না আমার হাতে হাতে একটুও সাহায্য করে না, শুধু গপাগপ করে পেটাই পরোটা খাওয়ার বেলায় এগিয়ে আসে। এই বলে অঞ্জলি দেবী পেটাই পরোটা বানাতে বানাতে তার বড় মেয়ে বাবলিকে ডাক দিতে শুরু করে। এই বাবলি, বাবলি, কিরে কোথায়? এদিকে আয়, আমার কাছে আয়, রান্নাঘরে আয়, আমার হাতে হাতে একটু সাহায্য করে দে। অঞ্জলি দেবীর কথা শুনে বাবলি রান্নাঘরে এসে হাজির হয়। উফ বাবারে বাবা, রান্নাঘরে কত গরম। মা, তুমি আমাকে এই গরমের মধ্যে কিসের জন্য রান্নাঘরে ডেকেছো? কি হয়েছে? তুমি কি সবসময় আমাকেই দেখতে পাও? কেন, তোমার তো আরো একটা মেয়ে আছে, তুমি কি ওকে চোখে দেখতে পাও না? না, আমি আমার ছোট মেয়েকে চোখে দেখতে পাই না, কারণ কবিতাকে আমি যা খাবার খেতে বলি ও সেটাই খেয়ে নেয়, আমি যা রান্না করি ও সেটাই পছন্দ করি। কখনো তোর মতো এরকম 3 বেলা পেটাই পরোটা খেতে চাই না, তাই জন্যই তো আমি তোকে এখানে ডাকলাম। তুই তো আমাকে 3 বেলা করে পেটাই পরোটা বানাতে বলিস, তাই না? ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি রান্না করে এত গরমের মধ্যে তোমাকে সাহায্য করার কথা বলছো, তাই তো? আমাকে ক্ষমা করো মা, আমি এত গরমের মধ্যে পেটাই পরোটা বানাতে পারবো না, আর তোমার হাতে হাতে সাহায্যও করতে পারবো না। আমি বরং বাইরে গিয়ে বসে আছি, কেমন? আচ্ছা, তুমি মহারানীর মতো পায়ের উপর পা তুলে বসে থাকবে, আর আমি এত গরমের মধ্যে রান্নাঘরে পেটাই পরোটা বানাবো তোমার জন্য? শোন বাবলি, তুই যদি আমার হাতে হাতে সাহায্য না করিস, আমি কিন্তু তাহলে আজকে তোকে পেটাই পরোটা বানিয়ে দেবো না, এ আমি বলে দিলাম। তুমি এটা কিভাবে বলতে পারো মা? তুমি যদি পেটাই পরোটা না বানিয়ে দাও তাহলে আমি কিন্তু কিছু খাবো না, আমি না খেয়েই থাকবো। ঠিক আছে, তোর যা ইচ্ছা হয় তুই তাই কর, আমার আর তোর জন্য পেটাই পরোটা বানাতে ভালো লাগে না। আমি গেলাম রান্নাঘর থেকে। গরম যেন তোর একারই লাগে, তাই তো? আমার তো গরম লাগে না, আমি তো মানুষ নই।
এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায়। আর অঞ্জলি দেবী চলে যাওয়ার পর বাবলি খুবই চিন্তায় পড়ে, কারণ তাকে আজকে না খেয়েই থাকতে হবে। কিন্তু সেও হাল ছেড়ে দেওয়ার মেয়ে ছিল না, তাই বাবলি অনলাইন থেকে পেটাই পরোটা অর্ডার করে। সেদিন রাত্রিবেলা খাবারের পার্সেল দিয়ে যাওয়ার পর অঞ্জলি দেবী ঠিকই বুঝতে পেরে যায় যে তার বড় মেয়ে পেটাই পরোটা অর্ডার করেছে। শোন বাবলি, তুই এখানে আছিস বলে তোর যা ইচ্ছা তুই তাই করতে পারছিস, কিন্তু তুই ভুলে যাচ্ছিস আজ বাদে কাল তোর কিন্তু বিয়ে হবে, আর তুই শ্বশুর বাড়িতে গিয়ে তোর ইচ্ছা মতো সব কাজ করতে পারবি না। তাই এখন যা করার করে নে, শ্বশুর বাড়িতে গিয়ে মজা বুঝতে পারবি। তুমি শুধু শুধু আমার বিয়ে নিয়ে চিন্তা করছো কেন মা? আমি তো এখন বিয়ে করব না, আর আমি এখন এখানেই থাকবো, আর মন ভরে আমি পেটাই পরোটা খাবো। তোকে আমি খুব তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে পাঠানোর চেষ্টা করছি। এখানে থাকা মানে তুই কোনো কাজ করিস না, আর কখনো কাজ করবিও না, আর নিজের ইচ্ছা মতো যা ইচ্ছে তাই করবি, কিন্তু আমি এটা হতে দেব না। এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায়। আর বাবলি তার মায়ের কথাতে কোনো পাত্তা না দিয়ে খুবই মজা করে পেটাই পরোটা খেতে থাকে। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন অঞ্জলি দেবী খুবই খুশি ছিল, এমনকি সে মনে মনে খুবই হাসতে থাকে। আর এই দেখে বাবলি বলে, কি হলো মা, তুমি একা একা এরকম ভাবে হাসছো কেন? কোনো খুশির খবর আছে নাকি? তুমি এভাবে একা একা হাসছো যে? মনে হচ্ছে মা আমাদের কোনো খুশির খবর দেবে, তাই জন্য মা এরকম ভাবে হাসছে। আচ্ছা মা, কি হয়েছে এবার বলো না। কবিতা, টিঙ্কু, এই দেখ তোদের বাবা তোদের দিদির জন্য কত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলেকে খুঁজে বের করেছে। দেখ কত সুন্দর, আর তোর বাবা তো বিয়ের তারিখও ঠিক করে ফেলেছে। বাবলি, তুইও দেখ, এই ছেলেটাকে তোকে বিয়ে করতে হবে। মা, তুমি এটা কি বললে? দেখো, আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। আর তুমি সেই আমাকে বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করছো? কই দেখি ছেলেটার ফটো দেখি একবার, আমাকে দেখাও। এ বাবা, এই যে দেখছি কালো আর মোটা। না না, আমি এরকম মোটা কালো মেয়েকে বিয়ে করবো না মা। আরে তোর বাবা তো তোর ভালোর জন্য এরকম ছেলেকে পছন্দ করেছে। তুই যদি সুন্দর ছেলে চাস তাহলে কিন্তু তুই শ্বশুর বাড়িতে গিয়ে তোর পছন্দের খাবার খেতে পারবি না। আসলে কি জানিস তো, এই মোটা কালো ছেলেটার একটা হোটেল আছে, আর সেই হোটেলে কিন্তু অনেক রকমের পেটাই পরোটা বিক্রি হয়। তুই প্রত্যেকদিন পেটাই পরোটা খেতে পারবি। ইয়ে কি মজা, আমরাও তাহলে জামাইবাবুর হোটেলে গিয়ে অনেক রকমের ভালো মন্দ খাবার খাবো, আর তাও আবার বিনামূল্যে। আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আমি তো ভাবছি আমরা খুব তাড়াতাড়ি দিদির বিয়ে খাবো, আমার তো খুবই মজা হচ্ছে। এই তোরা চুপ কর তো, বিয়ে খাবো, জামাইবাবুর হোটেলে গিয়ে খাবার খাবো, চুপ কর একদম। মা, তাই বলে তুমি এরকম একটা ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে? যাই হোক, আমি তো ওই ছেলের সঙ্গে কখনোই বাইরে বেরোতে পারবো না, তবে আমি ওর হোটেলে গিয়ে পেটাই পরোটা খেতে পারবো। আসলে বাবলিকে বিয়েতে রাজি করানোর জন্য তার মাকে এভাবে মিথ্যা কথা বলতে হয়। বাবলির জন্য যে ছেলেকে পছন্দ করা হয়েছিল সেই ছেলেটির নাম ছিল মদন। মদন তার বাবা মায়ের সঙ্গে থাকতো। আসলে মদন এক ফ্যাক্টরিতে কাজ করত, আর সেই ফ্যাক্টরিতে কাজ করেই মদন ভালো টাকায় ইনকাম করত, আর সে তার পরিবারের সঙ্গে খুবই হাসি খুশি বাস করত। তার কোন রকম কোনো হোটেল বা রেস্টুরেন্টও ছিল না। এরকম একটা ভালো ছেলেকে হাতছাড়া করবে না বলে অঞ্জলি দেবী বাবলিকে মিথ্যা কথা বলে, আর বাবলি শুধুমাত্র পেটাই পরোটা খাওয়ার জন্য এরকম মোটা কালো ছেলেকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। আর এভাবেই দেখতে দেখতে বাবলির বিয়ের দিন চলে আসে। বাবলি বাধ্য হয়ে সেই ছেলেকে বিয়ে করেই নিজের শ্বশুর বাড়িতে চলে যায়। বিয়ের পর, বাহ মদন, তুই খুব সুন্দর একটা মেয়েকে পছন্দ করেছিস। সত্যি বৌমাকে আমার খুবই পছন্দ হয়েছে। বৌমা এসো, ভেতরে এসো, আর বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, এসো। এই বলে মদনের মা মালিনী দেবী ছেলে এবং নতুন বৌমা বাবলিকে বরণ করে বাড়িতে তোলে। আর বাবলি তাদের বাড়িটাকে ঘুরে ফিরে এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে। কিছুক্ষণ পর সে রুমে যাওয়ার পর মদনকে বলে, আচ্ছা মদন, তোমার হোটেলে কি কি খাবার বিক্রি হয়? কি আমার হোটেল? আমার আবার হোটেল কোথা থেকে এলো? আমি তো ফ্যাক্টরিতে কাজ করি, আমার তো কোনো হোটেল নেই। কিন্তু তুমি এই খবরটা কোথা থেকে পেলে যে আমার হোটেল আছে? তোমার হোটেল নেই? তার মানে আমি পেটাই পরোটা খেতে পারবো না? তাহলে মা যে আমাকে বললো তোমার একটা বড় হোটেল আছে আর সেখানে পেটাই পরোটা বিক্রি হয়। ও আচ্ছা, আমি বুঝতে পারছি। আমি যাতে তোমাকে বিয়ে করি সেই জন্য মা আমাকে মিথ্যা কথা বলেছে। দেখো, তুমি এত পেটাই পরোটা খাও বলেই হয়তো তোমাকে তোমার মা এই কথা বলেছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে মাঝে মধ্যে পেটাই পরোটা এনে দেবো, আর তুমি সেটা মন ভরে খাবে, কেমন? আচ্ছা, আজ তো আমাদের বিয়ের প্রথম রাত, তাই এসব কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। এই মোটা সার কোথাকার, একদম আমার কাছে আসবে না বলে দিলাম। আমি তো ভেবেছিলাম তোমার হোটেলে আমি পেটাই পরোটা খাবো, কিন্তু এখন তো আমি পুরোপুরি ভাবে ফেসে গেলাম।
এই বলে বাবলি নিজের মতো খাটের উপর ঘুমিয়ে পড়ে আর সে মদনের সঙ্গে কোনোভাবেই কোনো কথাও বলে না। এই দেখে মদনেরও খুবই খারাপ লাগে, কিন্তু মদনও কোনো উপায় না পেয়ে নিজের মতো ঘুমিয়ে পড়ে। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর বাবলির পছন্দ মতো পেটাই পরোটা খাওয়া হয় না বলে সে তার শ্বশুর বাড়িতে পেটাই পরোটা বানানোর জন্য রেসিপি দেখতে থাকে। আর একদিন নিজেই রান্নাঘরে পেটাই পরোটা বানাতে চলে যায়। কি গো বৌমা, তুমি আজকে কি বানাবে? দেখে তো মনে হচ্ছে তুমি আজকে কোনো নতুন রেসিপি বানাবে, তাই তো? হ্যাঁ মা, আজকে আমি আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি বানাবো, যেটা হয়তো আপনি কখনোই খাননি। আচ্ছা, আপনি এখন বাইরে যান, আমি খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি। এই বলে বাবলি তার শাশুড়ি মাকে রান্নাঘরের বাইরে পাঠিয়ে দেয়। আর সে গরমের মধ্যে রান্নাঘরে পেটাই পরোটা বানাতে থাকে। দেখতে দেখতে এভাবেই কিছুক্ষণ কাটে, কিন্তু তখনও বাবলি একটাও পেটাই পরোটা বানাতে পারে না। কি গো বৌমা, আর কতক্ষণ বসে থাকবো? এবার তো খাবার নিয়ে এসো। হ্যাঁ এই তো মা, আর একটু বাকি। দূর, আর একটু কোথায়, এখনো তো কিছুই হয়নি। তার উপর আবার রান্না করে এত গরম লাগছে। সত্যি মা আমার জন্য কত কষ্ট করে প্রত্যেকদিন পেটাই পরোটা বানাতো, তাও আবার 3 বেলা বানাতো। আমি তো মায়ের হাতে হাতে কখনো সাহায্যও করতাম না, তার উপর আবার মায়ের উপর কত রাগ দেখাতাম। এখন আমি বুঝতে পারছি এই পেটাই পরোটা বানাতে গেলে কত সমস্যা হয়। এই বলে বাবলি পেটাই পরোটা বানাতে থাকে। অন্যদিকে তার শাশুড়ি মা বৌমার হাতে নতুন রেসিপি খাওয়ার জন্য অপেক্ষায় বসে থাকে। এভাবেই কয়েক ঘন্টা কেটে যায়। আর বাবলি শেষ পর্যন্ত তার শাশুড়ি মায়ের সামনে পেটাই পরোটা এবং চিকেন কারি নিয়ে আসে। ওরে বাবা, তাহলে এতক্ষণ ধরে তুমি এই রান্না করছিলে? আমি তো ভাবলাম তুমি কি না কি রান্না করবে হয়তো। না না মা, এটা সাধারণ পরোটা নয়, এটা তো পেটাই পরোটা, একবার খেয়ে দেখুন। এভাবেই বাবলি তার শাশুড়ি মাকে পেটাই পরোটা খাওয়ার জন্য জোর করে। আর তখন মালিনী দেবী বাবলির হাতের পেটাই পরোটা খেয়ে অল্প একটু প্রশংসা করে দেয়। আর তারপর থেকেই বাবলি প্রত্যেকদিন রান্নাঘরে যতই গরম লাগুক না কেন, সেই গরম সহ্য করে সে 3 বেলায় পেটাই পরোটা বানাতে থাকে। আর তার এই পেটাই পরোটা খেয়ে খেয়ে তার শাশুড়ি মা এবং স্বামী বিরক্ত হয়ে পড়ে। তারা বাবলিকে যতই বারণ করুক না কেন, বাবলি তাদের কোনো কথাই শোনে না। সে নিজের পছন্দ মতো খাবার বানাতে থাকে। এভাবেই দিন কাটে। আর একদিন হঠাৎ করেই বাবলি, মদন এবং মদনের মায়ের একসঙ্গে 3 জনের পেট খারাপ করে। আর তারা 3 জনই কোনো রকমে হসপিটালে গিয়ে পৌঁছায়। ডাক্তারবাবু তাদের এরকম অবস্থা দেখে প্রচন্ড পরিমাণে বকাবকি করতে শুরু করে। রোজ রোজ যত ময়দার জিনিস খেলে পেট তো খারাপ হবেই, তাই না? আপনাদের অবস্থা থেকেই বোঝা যাচ্ছে আপনারা তেলের জিনিস খুব বেশি খেয়ে ফেলেছেন, আর তার সাথে ময়দা তো রয়েইছে। ডাক্তারবাবুর এই কথা শুনে এবং নিজের পরিবারের কষ্ট দেখে বাবলি তার ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দিন মা। মদন, তুমিও আমাকে ক্ষমা করে দাও। সত্যি আমি প্রত্যেকদিন তোমাদেরকে পেটাই পরোটা খাইয়ে আর নিজেও পেটাই পরোটা খেয়ে অনেক বড় ভুল করেছি। এভাবেই বাবলি তার ভুল বুঝতে পারে। আর সেদিনের পর থেকে বাবলি পুরোপুরিভাবে বদলে যায়। সে আর বাড়িতে কখনোই পেটাই পরোটা বানায় না। সে সাধারণ খাবার খেয়ে তার পরিবারের সঙ্গে হাসি খুশি জীবন কাটাতে থাকে।